নমস্কার। আজকের এই পর্বে আমরা সবাই মিলে আমাদের ব্রেনটাকে একটু ওয়ার্কআউট করাবো। মানে একটা পরীক্ষাকে আমরা দেখব একটা দারুণ মজার চ্যালেঞ্জ হিসেবে। তৈরি তো? তাহলে আমাদের আজকের মেন্টাল ওয়ার্কআউট প্ল্যানটা একবার দেখে নেওয়া যাক। প্রথমে ওয়ার্ম আপ, তারপর দুটো মূল এক্সারসাইজ, আর শেষে একটা কুল ডাউন সেশন। চলুন আর দেরি না করে শুরু করে দিই। যে কোনো ওয়ার্কআউটের আগেই তো ওয়ার্ম আপ করতেই হয়, তাই না? ঠিক সেভাবেই চলুন আমাদের মস্তিষ্ককেও একটু তৈরি করে নিই। সামনের প্রশ্নগুলো সমাধান করে আমাদের যুক্তির মাসেলগুলোকেও একটু সচল করে নেওয়া যাক। আর এই হচ্ছে আমাদের আজকের ওয়ার্কআউটের সব সরঞ্জাম। এই যে প্রশ্নপত্রটা দেখছেন, এতে আছে মোট ২০টা প্রশ্ন। আর প্রত্যেকটা প্রশ্নই আমাদের চিন্তাভাবনাকে একটা নতুন দিকে ঠেলে দেওয়ার জন্য তৈরি করা হয়েছে। আমাদের এই পুরো ওয়ার্কআউটটা মূলত দুটো ভাগে ভাগ করা। প্রথম ভাগে আমরা খুঁজব অড ওয়ান আউট, মানে কোনটা দলের সাথে মিলছে না। আর দ্বিতীয় ভাগে আমরা বিভিন্ন জিনিসের মধ্যেকার মজাদার সব সম্পর্ক খুঁজে বের করার চেষ্টা করব। চলুন ওয়ার্কআউটের প্রথম রাউন্ড শুরু করা যাক। এই রাউন্ডে মানে ১ থেকে ১০ নম্বর প্রশ্নে আমাদের একটাই লক্ষ্য, ৪টে অপশানের মধ্যে কোনটা বেমানান সেটাকে খুঁজে বের করা। তো এই হলো আমাদের প্রথম প্রশ্ন। অপশনগুলো কি কি? এশিয়া, ইংল্যান্ড, অস্ট্রেলিয়া আর ইউরোপ। একটু ভাবা যাক তো, এই ৪টের মধ্যে কোনটা বাকিদের থেকে আলাদা আর কেনই বা আলাদা? আর এই হলো এর পেছনের যুক্তি। দেখুন, এশিয়া, অস্ট্রেলিয়া আর ইউরোপ এই তিনটি হলো মহাদেশ, আর ইংল্যান্ড ওটা তো একটা দেশ। তাহলে আলাদা কোনটা হলো? একদম ঠিক, ইংল্যান্ড। বেশ সহজ ছিল কিন্তু শুরুটা, তাই না? চলুন এবার পরের দুটো প্রশ্ন একবারে দেখে নিই। ২ নম্বর প্রশ্নে আমেরিকা, ভারত, চীন এগুলো সব দেশ, কিন্তু মস্কো হলো একটা শহর, রাশিয়ার রাজধানী, তাই এখানে মস্কোই আলাদা। আর ৩ নম্বর প্রশ্নে গম, চাল, ভুট্টা এগুলো সব খাদ্যশস্য, কিন্তু সর্ষে হলো তৈলবীজ, যা থেকে তেল হয়, তাই এখানে উত্তর হবে সর্ষে। আচ্ছা, এবার প্রশ্ন ৪ আর ৫। ৪ নম্বর প্রশ্নে আপেল, পেয়ারা, আম এ সবগুলোই ফল, যা আমরা গাছ থেকে পাই। কিন্তু আলু ওটা তো মাটির নিচে হয়, একটা কন্দ, তাই এখানে আলুই আলাদা। আর ৫ নম্বর প্রশ্নে দেখুন, টন, কুইন্টাল, কিলোগ্রাম এই সবকটা দিয়েই আমরা ওজন বা ভর মাপি, কিন্তু গ্যালন দিয়ে মাপা হয় আয়তন, বিশেষ করে তরল পদার্থের। সুতরাং এখানে বেমানান হল গ্যালন। ৬ নম্বর প্রশ্নের প্যাটার্নটা কিন্তু বেশ মজার। দেখুন, জি থেকে এম পর্যন্ত গেলে ৬ ঘর এগোতে হয়, ই থেকে কে যেতেও তাই। কিন্তু আই ও এই নিয়মটা মানছে না, তাই এটাই আমাদের উত্তর। আর ৭ নম্বর প্রশ্নটা তো ক্যালেন্ডার নিয়ে। মে, জুলাই আর আগস্ট এই মাসগুলো ৩১ দিনের, কিন্তু জুন মাস হয় ৩০ দিনে, তাই এখানে জুনই আলাদা। এবার ৮ নম্বর প্রশ্ন, বৃত্ত, ত্রিভুজ আর উপবৃত্ত এগুলো সবই দ্বিমাত্রিক বা 2D আকার, কিন্তু রেখাংশ ওটা তো একমাত্রিক বা 1D, তাই উত্তর হল রেখাংশ। আর ৯ নম্বর প্রশ্নে আমরা বাদ্যযন্ত্রের জগতে চলে এসেছি। গিটার, সেতার, বেহালা এই তিনটেই হলো তারের বাদ্যযন্ত্র, কিন্তু বাঁশি ওটা ফু দিয়ে বাজাতে হয়, মানে এটা একটা বায়ুযন্ত্র, তাই এখানে বাঁশিই আলাদা। আর এই রাউন্ডের একেবারে শেষ প্রশ্ন, এখানে একটা দারুণ গাণিতিক প্যাটার্ন লুকিয়ে আছে। দেখুন, ১২৫ মানে হচ্ছে ৫-এর কিউব, ৩৪৩ হলো ৭-এর কিউব, আর ৭২৯ হলো ৯-এর কিউব। কিন্তু ৫২৫ ওটা কোনো সংখ্যারই পূর্ণ ঘনফল নয়, তাই এটাই আমাদের উত্তর। বা দারুণ! আমরা আমাদের ওয়ার্কআউটের ঠিক অর্ধেক পথ পেরিয়ে এসেছি। এবার চলুন দ্বিতীয় রাউন্ডের জন্য তৈরি হওয়া যাক। এই রাউন্ডে আমাদের চ্যালেঞ্জ হল সম্পর্ক খুঁজে বের করা। দ্বিতীয় রাউন্ডে স্বাগত। এই অংশে মানে ১১ থেকে ২০ নম্বর প্রশ্নে আমরা অ্যানালজি বা সাদৃশ্য খুঁজব। কাজটা হলো প্রথম দুটো শব্দের মধ্যে সম্পর্কটা কি সেটা বুঝে নিয়ে ঠিক একই যুক্তিতে পরের জোড়াটা মেলানো। চলুন ১১ নম্বর প্রশ্নটা ধাপে ধাপে বোঝা যাক। এখানে আই হলো সাবজেক্ট প্রোনাউন আর মি হলো তার অবজেক্ট ফর্ম। তো সম্পর্কটা হলো সাবজেক্ট থেকে অবজেক্ট। ঠিক একই যুক্তিতে হি যদি সাবজেক্ট হয়, তাহলে তার অবজেক্ট ফর্ম কি হবে? একদম ঠিক, হিম। ১২ নম্বর প্রশ্নে আমরা বিপরীতার্থক শব্দের সম্পর্ক দেখছি। যেমন হ্যাপিনেস বা সুখের ঠিক উল্টো হল সরো বা দুঃখ।
তাহলে কমফোর্ট বা আরামের বিপরীত কি হতে পারে? খুব সোজা, হার্ডশিপ বা কষ্ট। চলুন এবার ১৩ আর ১৪ নম্বর প্রশ্ন দেখি। ১৩ নম্বরে রবীন্দ্রনাথ ঠাকুরের নামের সাথে যেমন শান্তিনিকেতন জড়িয়ে আছে, ঠিক তেমনি গান্ধীজির নামের সাথে জড়িয়ে আছে সবরমতী আশ্রম। এটা হলো ব্যক্তি আর তার সাথে জড়িত জায়গার সম্পর্ক। আর ১৪ নম্বরে আমরা বিজ্ঞানের জগতে চলে এসেছি। দৈর্ঘ্য মাপার এসআই একক যেমন মিটার, ঠিক তেমনি ক্ষমতা বা পাওয়ার মাপার একক হল ওয়াট। ১৫ নম্বর প্রশ্নটা জ্যামিতির। একটা দ্বিমাত্রিক বর্গক্ষেত্র বা স্কোয়ারের ত্রিমাত্রিক রূপ হল একটা ঘনক বা কিউব। ঠিক সেইভাবেই একটা দ্বিমাত্রিক বৃত্ত বা সার্কেলের 3D রূপ কি হবে? একটা গোলক বা স্ফিয়ার। এবার ১৬ নম্বর প্রশ্ন। রোগ নিয়ে যে পড়াশোনা তাকে বলে প্যাথোলজি। তাহলে গ্রহ নক্ষত্র নিয়ে পড়াশোনাকে কি বলে? অ্যাস্ট্রোনমি বা জ্যোতির্বিজ্ঞান। আচ্ছা, ১৭ আর ১৮ নম্বর প্রশ্ন সমাধান করা যাক। ১৭ নম্বরের সম্পর্কটা হলো একটা পণ্য আর তার ব্যবহারকারীর মধ্যে। খবরের কাগজ যেমন একজন রিডার বা পাঠক পড়েন, তেমনি রুটি কে খায়? একজন কনজিউমার বা ভোক্তা। এবার ১৮ নম্বর প্রশ্নের প্যাটার্নটা বেশ মজার। ইংরেজি বর্ণমালায় এ থেকে ১৩ ঘর এগোলে হয় এন, আর বি থেকে ১৩ ঘর এগোলে হয় ও। একই যুক্তি যদি আমরা এলএমের উপর লাগাই, তাহলে এল থেকে ১৩ ঘর এগোলে পাবো ওয়াই, আর এম থেকে ১৩ ঘর এগোলে পাবো জেড। আমরা ওয়ার্কআউটের একদম শেষ পর্যায়ে চলে এসেছি। ১৯ নম্বর প্রশ্নে পাই যেমন একটা অমূলদ বা ইররেশনাল সংখ্যা, ঠিক তেমনি 1/2 হলো একটা মূলদ বা রেশনাল সংখ্যা। এটা হলো সংখ্যার প্রকারভেদ। আর আমাদের শেষ প্রশ্ন ২০ নম্বর, বাইচুং ভুটিয়া মানেই ফুটবল। এটা আমরা সবাই জানি। তাহলে পারুপল্লী কাশ্যপ, উনি কোন খেলার সাথে যুক্ত? এখানে অপশনে টেনিস থাকলেও একটা ছোট্ট বিষয় কিন্তু মাথায় রাখতে হবে। পারুপল্লী কাশ্যপ আসলে একজন বিখ্যাত ব্যাডমিন্টন খেলোয়াড়। দারুণ একটা মেন্টাল ওয়ার্কআউট হলো কিন্তু। এবার শরীরচর্চার মতো একটু কুলডাউন করা দরকার। চলুন এক ঝলকে দেখে নিই এই পুরো অনুশীলনের মাধ্যমে আমরা ঠিক কোন কোন দক্ষতাগুলোকে আরও ধারালো করে তুললাম। আজ আমরা আমাদের মস্তিষ্কের বেশ কিছু গুরুত্বপূর্ণ পেশির ব্যায়াম করলাম। আমরা জিনিসগুলোকে তাদের বৈশিষ্ট্যের ভিত্তিতে আলাদা করতে শিখলাম, মানে শ্রেণীকরণ। আমরা সংখ্যা আর অক্ষরের মধ্যেকার প্যাটার্ন খুঁজে বের করলাম, আর দুটো আলাদা বিষয়ের মধ্যে সম্পর্ক স্থাপন করে যুক্তি প্রয়োগ করতে শিখলাম। আসল কথাটা হলো, এই দক্ষতাগুলো কিন্তু শুধু পরীক্ষার খাতার জন্য নয়। একবার ভাবুন তো, আমাদের রোজকার জীবনে এমন কত সমস্যা আসে যেখানে এই ধরনের যুক্তির ব্যবহার করে আমরা আরও সহজে আর ভালোভাবে তার সমাধান বের করতে পারি। ভাবার মতো একটা বিষয়, তাই না? মগজটাকে একটু খাটানোর জন্য রেডি তো? চলুন আজ আমরা একসাথে ২০টা মজার কিন্তু বেশ চ্যালেঞ্জিং ধাঁধার সমাধান করব। এই কয়েকটা মিনিটে আমাদের চিন্তার গতিকে একদম অন্য লেভেলে নিয়ে যাওয়া যাক। কি বলেন? চলুন শুরু করি। তো প্রথম চ্যালেঞ্জটা কি? আমাদের কাজ হবে কোডেড মেসেজ, মানে সাংকেতিক বার্তা ভেদ করা। শব্দ আর সংখ্যার এই খেলায় কিন্তু আমাদের যুক্তি আর পর্যবেক্ষণের ক্ষমতা দুটোই কাজে লাগাতে হবে। আচ্ছা, প্রথম পর্বে আমরা দেখব কিভাবে কোড আর শব্দের ধাঁধার সমাধান করতে হয়। ২১ থেকে ৩০ নম্বর প্রশ্নের মধ্যে যে রহস্যগুলো লুকিয়ে আছে সেগুলো ভেদ করার জন্য রেডি তো? চলুন তাহলে প্রথমটাতেই ঝাঁপিয়ে পড়া যাক। তো আমাদের প্রথম ধাঁধাটা কিন্তু বেশ মজার। স্ক্রিনে দেখুন, পেইন্ট আর এক্সেল এই দুটো শব্দের জন্য কিছু সংখ্যা দেওয়া আছে, তাই না? আমাদের কাজ হলো এই সূত্রটাকে কাজে লাগিয়ে অ্যাকসেপ্ট শব্দটার কোড বের করা। আসল খেলাটা হলো অক্ষর আর সংখ্যার মধ্যেকার সম্পর্কটা খুঁজে বের করা। তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো? এখানে প্রত্যেকটা অক্ষরের জন্য একটা নির্দিষ্ট সংখ্যা ব্যবহার করা হয়েছে। যেমন ধরুন, পেইন্ট শব্দটা থেকে আমরা পাচ্ছি এর জন্য 4 আর টি এর জন্য 8। ঠিক একইভাবে এক্সেল থেকে বাকি অক্ষরগুলোর মান নিয়ে নিলেই অ্যাকসেপ্টের কোডটা দাঁড়িয়ে যাচ্ছে 455978, মানে একদম সরাসরি সাবস্টিটিউশন। আচ্ছা, এবার কিন্তু একটু অন্যরকম চ্যালেঞ্জ। এখানে সংখ্যার কোনো ব্যাপার নেই। আমাদের পুরো মনোযোগ দিতে হবে বর্ণমালার অক্ষরগুলোর সাজানোর পদ্ধতির ওপর। চলুন তো দেখি এর ভেতরের রহস্যটা কি। এই ধাঁধার নিয়মটা কিন্তু দারুণ। একে বলে রিভার্স অ্যালফাবেট সাইফার, মানে এখানে প্রত্যেকটা অক্ষরকে বর্ণমালার ঠিক উল্টো দিকের অক্ষরটা দিয়ে পাল্টে দেওয়া হয়। যেমন এ হয়ে যায় জেড, বি হয়ে যায় ওয়াই।
আর এই নিয়মটা যেই না আমরা XYZBC এর ওপর ফেলব, আসল রূপ মানে ACBYXZ বেরিয়ে আসবে। চলুন এবার ছটপট 3টা ধাঁধা দেখে নিই, আর প্রত্যেকটার নিয়ম কিন্তু আলাদা। দেখুন, 23 নম্বরে অক্ষরের মান নেওয়া হয়েছে বর্ণমালায় তার পজিশন থেকে, মানে A হলো 1, B হলো 2। 24 নম্বরটা আবার একটু অন্যরকম। এখানে অপ্রয়োজনীয় শব্দ বাদ দিয়ে উত্তর খুঁজতে হবে, যাকে আমরা বলি এলিমিনেশন। আর 25 নম্বরের ধাঁধাটাতে সংখ্যা দুটোকে গুণ করে তার সাথে শুধু 1 যোগ করলেই উত্তর পেয়ে যাচ্ছি। দারুণ না? প্রত্যেকটা ধাঁধাই আমাদের একদম ভিন্নভাবে চিন্তা করতে শেখাচ্ছে। আমাদের পরের 3টা ধাঁধাও কিন্তু বেশ ইন্টারেস্টিং। 26 নম্বরের নিয়মটা হলো অক্ষরের মান বর্ণমালার শুরু থেকে না শেষ থেকে গুনতে হবে। 27 নম্বরে একটা শব্দের মোট ভ্যালু বের করা হয়েছে তার অক্ষরগুলোর পজিশনাল ভ্যালু যোগ করে, আর 28 নম্বরে ব্যবহার করা হয়েছে শিফট সাইফার, যেখানে প্রত্যেকটা অক্ষরকে জাস্ট 2 ঘর এগিয়ে দেওয়া হয়েছে। এই নিয়মগুলো কিন্তু বেশ কাজের, তাই না? তো এই পর্বের একদম শেষ দুটো ধাঁধায় আমরা আবার সেই সরাসরি প্রতিস্থাপনের নিয়মে ফিরে আসছি। দেখুন, 29 নম্বরে দেওয়া শব্দগুলো থেকে অক্ষর আর সংখ্যা মিলিয়ে ACHর কোড দাঁড়াচ্ছে 5309, আর 30 নম্বরে ঠিক তার উল্টোটা করতে হচ্ছে। সংখ্যা থেকে অক্ষর মিলিয়ে আমরা EDM শব্দটা তৈরি করে ফেললাম। এই কোডিংয়ের জগৎটা আসলেই কিন্তু দারুণ মজার। শব্দের ধাঁধা তো অনেক হলো, এবার চলুন সংখ্যার জগতে ঢোকা যাক। আমরা এখন কিছু নাম্বার সিকোয়েন্সের সমাধান করব। প্রত্যেকটা সিকোয়েন্সের পেছনেই কিন্তু একটা নির্দিষ্ট নিয়ম বা প্যাটার্ন লুকিয়ে আছে। আমাদের কাজ হবে সেই প্যাটার্নগুলোকেই খুঁজে বের করা। চলুন শুরু করা যাক। আচ্ছা, আমাদের প্রথম দুটো নাম্বার সিকোয়েন্স কিন্তু বেশ সোজা সাপটা। প্রথমটা দেখো, 7-এর সাথে 5 যোগ করে 12, তারপর 12-র সাথে 7 যোগ করে 19, মানে পরপর বিজোড় সংখ্যা যোগ হচ্ছে। এই নিয়মটা ধরে এগোলে উত্তর আসছে 52। আর দ্বিতীয় সিকোয়েন্সেও একই রকম লজিক, কিন্তু এখানে পরপর জোড় সংখ্যা যোগ করা হচ্ছে, তাই 30-এর পরের সংখ্যাটা হবে 42। সিম্পল। এবার কিন্তু প্যাটার্নগুলো একটু কঠিন হতে শুরু করেছে। 33 নম্বর সিকোয়েন্সটা দেখুন, সংখ্যাগুলো থেকে পরপর জোড় সংখ্যা বিয়োগ করা হচ্ছে, আর এই পথেই আমরা পৌঁছে যাচ্ছি -8 উত্তরে। আর 34 নম্বর সিকোয়েন্সের নিয়মটা হলো প্রত্যেকটা সংখ্যা তার পজিশন নম্বরের কিউব থেকে 1 কম। যেমন দ্বিতীয় সংখ্যাটা হলো 2 কিউব -1, মানে 7। তাহলে বুঝতেই পারছেন প্রথম সংখ্যাটা হবে 1 কিউব -1, অর্থাৎ 0। যাক, পরের দুটো সিকোয়েন্স আমাদের একটু স্বস্তি দেবে মনে হচ্ছে। 35 নম্বরে একদম সহজ নিয়ম, প্রত্যেকটা সংখ্যার সাথে শুধু 3 যোগ করা হয়েছে, আর কিছুই না। আর 36 নম্বরে আমরা আবার সেই পরিচিত বিজোড় সংখ্যা যোগ করার নিয়মটা দেখতে পাচ্ছি। আসল কথা হলো প্যাটার্নটা একবার চিনে ফেলতে পারলে কেল্লা ফতে। ওকে, এবার কিন্তু চ্যালেঞ্জটা বেশ কঠিন হতে চলেছে। 37 নম্বর সিকোয়েন্সে দেখুন, দুটো প্যাটার্ন একসাথে চলছে। একটা সংখ্যার স্কোয়ার, তার পরেরটার কিউব, যেমন 1 স্কোয়ার 2 কিউব, 3 স্কোয়ার 4 কিউব 5 স্কোয়ার। তাহলে পরেরটা কি হবে? একদম ঠিক, 6 কিউব মানে 216। আর 38 নম্বর সিকোয়েন্সের নিয়মটা আরও প্যাঁচানো। প্রত্যেকটা সংখ্যাকে 3 দিয়ে গুণ করে তার সাথে একটা করে বিজোড় সংখ্যা যোগ করতে হবে। এই নিয়ম মেনে চললে 158-এর পরের সংখ্যাটা দাঁড়াচ্ছে 481। এবং আমরা চলে এসেছি আমাদের শেষ দুটো সিকোয়েন্সে, আর এগুলোই সবচেয়ে চ্যালেঞ্জিং। 39 নম্বরে প্রত্যেকটা সংখ্যা থেকে পরপর সংখ্যার স্কোয়ার, মানে 1 স্কোয়ার 2 স্কোয়ার 3 স্কোয়ার ইত্যাদি বিয়োগ করা হচ্ছে, তাই উত্তরটা হচ্ছে 96। আর 40 নম্বরটা তো একটা ছদ্মবেশী প্যাটার্ন। এখানে সংখ্যাগুলো জোড়ায় জোড়ায় আছে। ধাঁধা অনুযায়ী এর উত্তর হল 4 8। এটা আমাদের এটাই শেখায় যে নিয়ম কিন্তু সবসময় সোজাসাপটা হয় না। তো এই যে 20টা ধাঁধা আমরা সমাধান করলাম, এতে কিন্তু আমরা শুধু উত্তরই খুঁজে বের করিনি, বরং আমাদের মগজকেও নানাভাবে ট্রেনিং দিয়েছি। চলুন এক ঝলকে দেখে নিই এই খেলার মাধ্যমে আমাদের কোন কোন মেন্টাল স্কিলগুলো আরও ধারালো হলো। স্ক্রিনে যা দেখা যাচ্ছে তাতেই পুরো ব্যাপারটা পরিষ্কার।
আমরা প্যাটার্ন চিনতে শিখেছি, একটা নিয়ম মেনে ধাপে ধাপে চিন্তা করতে শিখেছি, আর তথ্য বিশ্লেষণ করে সিদ্ধান্তে পৌঁছাতে শিখেছি। আর এই স্কিলগুলো কিন্তু শুধু পরীক্ষার খাতা বা ধাঁধার বইয়ের জন্য না, আমাদের প্রতিদিনের জীবনে যে কোনো সমস্যা সমাধানেও দারুণভাবে কাজে লাগে। তাহলে এই পুরো আলোচনা থেকে আমরা কি বুঝলাম? এটাই যে আপাতদৃষ্টিতে যা কিছু এলোমেলো বা বিশৃঙ্খল মনে হয়, তার মধ্যেও একটা শৃঙ্খলা বা প্যাটার্ন খুঁজে পাওয়া সম্ভব। আমাদের চারপাশের জগৎটাও কিন্তু এমন অনেক প্যাটার্নে ভরা। এখন ভাবার পালা, এই নতুন যুক্তির চশমাটা দিয়ে চারপাশের কোন লুকানো প্যাটার্নটি এবার খুঁজে বের করা যায়। আচ্ছা, লজিক পাজল বা যুক্তির ধাঁধা নিয়ে কার না মাথা ঘামায় বলুন তো? আজকের এই পর্বে আমরা ঠিক এটাই দেখব, কিভাবে কঠিন থেকে কঠিন ধাঁধার প্যাটার্নগুলো এক নিমিষে ধরে ফেলে সেগুলোর সমাধান করে ফেলা যায়। তো আর দেরি কেন, চলুন শুরু করা যাক। লজিক টেস্টে আটকে গেছেন? আমার মনে হয় এই অভিজ্ঞতা আমাদের কম বেশি সবারই আছে, তাই না? পরীক্ষার হলে হোক বা কোনো কুইজে হঠাৎ করে এমন একটা প্রশ্ন সামনে চলে আসে যেটা দেখে মাথাটাই ঘুরে যায়। কিন্তু ভয় পাওয়ার একদমই কারণ নেই, কারণ আজকে আমরা ঠিক সেই কৌশলগুলোই শিখতে যাচ্ছি যা দিয়ে এই সব জটিল প্রশ্নগুলো একদম জলের মতো সোজা হয়ে যাবে। দ্বিধা থেকে সরাসরি আত্মবিশ্বাস। আলোচনার শেষে দেখবেন এই ধাঁধাগুলো আর কঠিনই মনে হবে না। শুরু করা যাক সিকোয়েন্স বা ক্রম মেলানো দিয়ে। জানেন তো, বেশিরভাগ লজিক পাজলের মধ্যেই কিন্তু একটা লুকানো অর্ডার বা শৃঙ্খলা থাকে। আমাদের কাজটা হলো সেই অর্ডারটাকেই খুঁজে বের করা। যেমন এই প্রশ্নটার দিকেই তাকানো যাক। এখানে 5টা শব্দ দেয়া আছে: দেশ, জেলা, রাজ্য, গ্রাম আর মহাদেশ। বলা হয়েছে এদেরকে একটা অর্থপূর্ণ ক্রমে সাজাতে। আচ্ছা, এদের মধ্যে সম্পর্কটা কি হতে পারে? একটু খেয়াল করলেই দেখবেন সবগুলোই তো ভৌগোলিক এলাকা। তার মানে হয় ছোট থেকে বড় সাজাতে হবে, নাহলে বড় থেকে ছোট। তো এটা সমাধানের জন্য আমরা 3টা সহজ ধাপ ফলো করতে পারি। স্টেপ 1, এদের মধ্যে আসল সম্পর্কটা কি সেটা খুঁজে বের করা। আমরা তো বুঝেই গেছি, এখানে সম্পর্কটা হলো আকারের। স্টেপ 2, সবচেয়ে ছোট বা সবচেয়ে বড় ইউনিটটা খুঁজে বের করা। এখানে সবচেয়ে ছোট কোনটা? গ্রাম, তাই না? আর স্টেপ 3, ওই ছোট থেকে বড়র দিকে পুরো চেনটা মিলিয়ে ফেলা। তাহলে দেখুন ক্রমটা কি দাঁড়ালো। প্রথমে গ্রাম, তারপর জেলা, এরপর রাজ্য, তারপর দেশ আর একদম শেষে মহাদেশ। তার মানে আমাদের অপশন অনুযায়ী উত্তরটা হলো 4, 2, 3, 1, 5। দেখেছেন, একবার শুধু প্যাটার্নটা ধরে ফেলতে পারলেই কেল্লাফতে। আচ্ছা, এবার আসা যাক আর একটা মজার ধাঁধায়। এই ধরনের পাজেলে কি হয় জানেন? গণিতের পরিচিত চিহ্নগুলো, মানে যোগ, বিয়োগ, গুণ, ভাগ, এগুলোকে অদ্ভুত সব প্রতীক দিয়ে বদলে দেওয়া হয়। চলুন এই কোড ভাঙার খেলাটা শুরু করা যাক। স্ক্রিনের এই প্রশ্নটা দেখুন। এখানে বলা হচ্ছে, যদি যোগের মানে হয় ভাগ, ভাগের মানে হয় বিয়োগ, বিয়োগের মানে গুণ, আর গুণের মানে যোগ, তাহলে এই বিশাল সমীকরণটার মান কত হবে? এটা আসলে একটা কোড ল্যাঙ্গুয়েজ, আর আমাদের কাজ হলো এটাকে ডিকোড করা। এই ধরনের ধাঁধা সমাধানের জন্য আমার একটা ফেভারিট মেথড আছে। আমি এটাকে বলি ডিকোড, রিরাইট, সলভ। মানে প্রথমে কোডটা ভাঙতে হবে, মানে কোন প্রতীকের বদলে কি বসবে। এরপর নতুন প্রতীকগুলো দিয়ে পুরো সমীকরণটা নতুন করে লিখতে হবে, আর সবশেষে বডমাসের সাধারণ নিয়ম মেনে সমাধান করে ফেলতে হবে। সহজ না? তো চলুন নিয়মটা প্রয়োগ করি। আমাদের আসল সমীকরণটা বদলে গিয়ে কি দাঁড়াচ্ছে? 12 ভাগ 6 বিয়োগ 3 যোগ 2 গুণ 8। এবার বডমাসের নিয়মটা মনে করুন। প্রথমে ভাগ আর গুণের কাজ। 12কে 6 দিয়ে ভাগ করলে হয় 2, আর 2কে 8 দিয়ে গুণ করলে হয় 16। তাহলে সমীকরণটা দাঁড়ালো 2 বিয়োগ 3 যোগ 16। আর এটার উত্তর কি? একদম ঠিক, 15। গণিত থেকে এবার চলুন সম্পর্কের ধাঁধায় যাওয়া যাক। মানে ওই যে প্রশ্নগুলো থাকে না, কে কার ভাই, কে কার বোন। এই ধরনের ধাঁধার সমাধান করার সবচেয়ে সহজ আর সেরা উপায় হল তথ্যগুলো দিয়ে একটা ফ্যামিলি ট্রি বা ডায়াগ্রাম বানিয়ে ফেলা। এখানে দেখুন, একটা বিশাল অনুচ্ছেদে একটা পরিবারের সবার সম্পর্ক বুঝিয়ে দেওয়া হয়েছে। একবারে এতগুলো তথ্য দেখলে একটু ঘাবড়ে যাওয়াই স্বাভাবিক, কিন্তু চিন্তা নেই, চলুন এটাকে আমরা ভেঙে একদম সহজ করে ফেলি। পুরো প্যারাগ্রাফটা পড়ার বদলে আমরা যদি তথ্যগুলোকে এইভাবে এক এক করে সাজাই, দেখুন তো কেমন হয়। যেমন প্রথম তথ্য, সি আর এ হল ভাই। পরেরটা, জি হল সি এর স্ত্রী, তার মানে জি হল এ এর ভাবি। এভাবে একটার পর একটা তথ্য সাজালেই কিন্তু পুরো ফ্যামিলি ট্রিটা আমাদের চোখের সামনে পরিষ্কার হয়ে যাবে। তো আমাদের এই ম্যাপের উপর ভিত্তি করে প্রশ্নটা হলো, জি এর সাথে এ এর সম্পর্কটা কি? এখন তো আমাদের কাছে পুরো চিত্রটাই পরিষ্কার।
উত্তরটা খুঁজে বের করা নিশ্চয়ই খুব একটা কঠিন হবে না। আমরা ম্যাপে কি দেখেছিলাম? জি হল সি এর স্ত্রী আর এ হল সি এর ভাই। তাহলে সম্পর্কে এ কি হবে জি এর? দেবর বা ভাসুর, মানে ব্রাদার ইন ল। দেখলেন তো, একটা জটিল বর্ণনাকে ডায়াগ্রামে ফেলে দিলেই উত্তরটা কেমন চোখের সামনে ভেসে ওঠে। এতক্ষণ তো আমরা শব্দ আর সংখ্যা নিয়ে কাজ করলাম। এবার চলুন এমন এক জগতে যাই যেখানে কোনো শব্দই নেই, আছে শুধু ছবি আর চিত্র। হ্যাঁ, আমাদের শেষ সেকশনটা হল ভিজুয়াল পাজল চ্যালেঞ্জ। এই চ্যালেঞ্জে দুই ধরনের জিনিস আসতে পারে। একটা হলো ভেন ডায়াগ্রাম, যেখানে বিভিন্ন শেপের মধ্যে সম্পর্ক খুঁজে বের করতে হয়। আরেকটা হলো অড ওয়ান আউট, মানে কয়েকটা ছবির মধ্যে কোনটা বেমানান সেটা বের করা। দুটো ক্ষেত্রেই কিন্তু মূল মন্ত্র একটাই, প্যাটার্নটা ধরতে হবে। প্রথমে এই ভেন ডায়াগ্রামটা দেখা যাক। প্রশ্নটা খুব সহজ। এমন সংখ্যাটা খুঁজে বের করুন যেটা ত্রিভুজ আর বৃত্ত এই দুটোর মধ্যেই আছে। তার মানে আমাদের চোখ রাখতে হবে ঠিক সেই জায়গাটাতে যেখানে ত্রিভুজ আর বৃত্তটা একে অপরের ওপর এসে পড়েছে। একটু ভালো করে দেখুন তো কোন সংখ্যাটা। হ্যাঁ, ঠিক ধরেছেন, একমাত্র ৯ সংখ্যাটাই কিন্তু ত্রিভুজ আর বৃত্ত দুটোর কমন জায়গাটায় আছে। সুতরাং উত্তরটা হলো ৯। ভেন ডায়াগ্রাম তো হলো। এবার পরের চ্যালেঞ্জ অড ওয়ান আউট। স্ক্রিনে 4টে চিত্র দেখতে পাচ্ছেন। এর মধ্যে 3টের মধ্যে একটা মিল আছে, কিন্তু একটা একদমই আলাদা। খুঁজে বের করতে পারবেন কোনটা? আচ্ছা, প্যাটার্নটা কি হতে পারে? একটু মন দিয়ে দেখুন। প্রথম 3টা ছবি, মানে এ, বি আর সিতে যে দুটো করে লাইন আছে, সেগুলো কিন্তু সমান্তরাল। মানে ওদেরকে যতই বাড়ানো হোক, ওরা কখনো একে অপরকে ছেদ করবে না। কিন্তু 4 নম্বর ছবিটা, মানে ডিতে দেখুন, লাইন দুটো কিন্তু একে অপরকে কেটে দিয়েছে। তাহলে তো উত্তরটা একদম পরিষ্কার। এখানকার বেমানান বা অড ওয়ান আউট হল অপশন ডি, কারণ এটাই একমাত্র ছবি যেখানে লাইনগুলো সমান্তরাল নয়। তো এই সবগুলো ধাঁধা সমাধান করে আমরা কিন্তু একটা দারুণ রিজনিং টুলকিট বানিয়ে ফেললাম, তাই না? চলুন এক নজরে দেখে নিই এই টুলকিটে কি কি থাকছে। আমাদের এই টুলকিটে আছে 4টি সেরা অস্ত্র। 1. যে কোনো ধাঁধার গভীরে লুকিয়ে থাকা প্যাটার্নটা খুঁজে বের করা। 2. শব্দ বা চিহ্নকে সহজ গণিত বা ডায়াগ্রামে বদলে ফেলা। 3. ছবির ধাঁধার ক্ষেত্রে মূল ভিজুয়াল এলিমেন্টগুলোকে আলাদা করে দেখা। আর 4. অনেক বড় আর জটিল তথ্যকে ছোট ছোট সহজ অংশে ভেঙে নেওয়া। এই টুলকিটটা তো এখন আপনাদের হাতে। এখন এই নতুন শেখা কৌশলগুলো কাজে লাগিয়ে কোন ধাঁধাটা সমাধান করতে ইচ্ছে করছে ভাবুন, আর লেগে পড়ুন নতুন কোনো চ্যালেঞ্জে। লজিক পাজল বললে কি খুব কঠিন কিছুর কথা মাথায় আসে? আসলে কিন্তু তা না। চলুন আজকে আমরা দেখব কিভাবে এই পাজলগুলো আসলে আমাদের ব্রেনের জন্য দারুণ একটা ওয়ার্কআউট হতে পারে, যা আমাদের চিন্তার জট খুলে দেবে। মাঝে মাঝে কি এমন মনে হয় যে মাথায় সবকিছু জট পাকিয়ে গেছে? আমার তো হয়। আর এই জট খোলার সবচেয়ে ভালো উপায় কি জানেন? কিছু মজার ধাঁধার সমাধান করা। তো চলুন আজ আমরা ঠিক এটাই করব। দেখব কিভাবে বড় বড় সমস্যাগুলোকেও ছোট ছোট ধাপে ভেঙে ফেলা যায়। আমাদের প্রথম ধাঁধাটা হল সিকোয়েন্সিং বা ক্রম মেলানো নিয়ে। মানে আমাদের সামনে কিছু শব্দ থাকবে যেগুলো দেখে মনে হতে পারে এদের মধ্যে কোনো মিল নেই, কিন্তু আমাদের কাজ হল এদের মধ্যেকার আসল সম্পর্কটা খুঁজে বের করে সেগুলোকে ঠিকঠাক মতো সাজানো। বেশ মজার, তাই না? চলুন শুরু করা যাক। তো এই হলো আমাদের প্রথম প্রশ্ন, ৪১ নম্বর প্রশ্ন। এখানে 5টা শব্দ দেওয়া আছে: দেশ, জেলা, রাজ্য, গ্রাম আর মহাদেশ। আমাদের কাজ হল এই শব্দগুলোকে একটা অর্থপূর্ণ সিকোয়েন্সে সাজানো। একটু ভেবে দেখুন তো এদের মধ্যে কী ধরনের সম্পর্ক থাকতে পারে। এই ধরনের পাজল সলভ করার আসল ট্রিকটাই হল শব্দগুলোর ভেতরের কানেকশনটা খুঁজে বের করা। এই শব্দগুলোর দিকে তাকালেই দেখবেন এগুলো সবই কিন্তু এক একটা জায়গার নাম, তাই না? মানে এদের মধ্যে একটা ভৌগোলিক সম্পর্ক আছে, একটা হায়ারার্কি বা ক্রম আছে, মানে ছোট থেকে বড় বা বড় থেকে ছোট। আচ্ছা, আমরা যদি সবচেয়ে ছোট ইউনিট থেকে শুরু করি তাহলে কেমন হয়? সবচেয়ে ছোট কোনটা? গ্রাম। ঠিক। আচ্ছা, অনেকগুলো গ্রাম নিয়ে কি হয়? একটা জেলা। একদম ঠিক। তারপর অনেকগুলো জেলা মিলে হয় একটা রাজ্য, রাজ্যগুলো মিলে হয় দেশ, আর সব শেষে অনেকগুলো দেশ মিলে হয় একটা মহাদেশ। দেখুন কি সুন্দর একটা লজিক্যাল অর্ডার তৈরি হয়ে গেল। তাহলে সঠিক ক্রমটা দাঁড়াচ্ছে গ্রাম মানে 4 নম্বর, এরপর জেলা যেটা 2 নম্বরে, তারপর রাজ্য 3 নম্বর, দেশের নম্বর 1 আর মহাদেশ হল 5। তার মানে আমাদের চূড়ান্ত সংখ্যা ক্রমটা হল 4, 2, 3, 1, 5। একদম পরিষ্কার।
এবার চলুন অপশনগুলো মিলিয়ে দেখি। হ্যাঁ, দেখুন অপশন ডি এর সাথে আমাদের উত্তরটা হুবহু মিলে গেছে। দারুণ! প্রথম পাজলটা আমরা সলভ করে ফেলেছি। প্রথমটা তো বেশ সহজ ছিল, তাই না? এবার চলুন একটু অন্যরকম একটা চ্যালেঞ্জ দেখা যাক। এই সেকশনে আমরা দেখব যখন গণিতের পরিচিত চিহ্নগুলো মানে যোগ, বিয়োগ, গুণ, ভাগ এগুলো সব ছদ্মবেশ ধরে বসে থাকে। ব্যাপারটা হলো এই ধাঁধাগুলোতে আপনাকে একটা সমীকরণ দেওয়া হবে, কিন্তু চিহ্নগুলোর মানে পাল্টে দেওয়া থাকবে। ধরুন যেখানে যোগ চিহ্ন আছে সেখানে আসলে ভাগ করতে হবে। আমাদের কাজ হলো এই নতুন নিয়মটা বুঝে সঠিক উত্তরটা বের করা। তো প্রশ্ন নাম্বার 61-এর জন্য এই হলো আমাদের সিক্রেট কোডবুক। এখানেই সব রহস্যের সমাধান আছে। দেখুন নিয়মটা হলো যোগ প্লাস চিহ্ন মানে আসলে ভাগ, ডিভাইড, ভাগ চিহ্ন মানে বিয়োগ, মাইনাস, বিয়োগ মাইনাস মানে গুণ এক্স, আর গুণ এক্স মানে হলো যোগ প্লাস। এই নিয়মটা কিন্তু মাথায় রাখতে হবে। এই হলো আমাদের আজকের সমীকরণ 12 + 6 ভাগ 3 বিয়োগ 2 গুণ 8 সমান প্রশ্নবোধক। দেখে তো একদম সহজ একটা অঙ্ক মনে হচ্ছে, তাই না? কিন্তু এখানেই আসল টুইস্ট। আমাদের কিন্তু ওই আগের কোডবুকটা ব্যবহার করতে হবে। তো আমাদের প্রথম কাজ কি? চিহ্নগুলো বদলে ফেলা। তাহলে প্লাস হয়ে যাবে ভাগ, ভাগ হয়ে যাবে বিয়োগ, বিয়োগ হয়ে যাবে গুণ, আর গুণ হয়ে যাবে যোগ। তাহলে নতুন সমীকরণটা কি দাঁড়ালো? 12 ভাগ 6 বিয়োগ 3 গুণ 2 যোগ 8। দেখুন পুরো চেহারাটাই কিন্তু বদলে গেল সমীকরণটার। এখন সমাধান করার আগে একটা খুব জরুরি নিয়ম মনে করতে হবে। ছোটবেলায় আমরা সবাই পড়েছি, তাই না? BODMAS রুল, মানে একটা সমীকরণে অনেকগুলো চিহ্ন থাকলে কোনটার কাজ আগে করতে হবে। নিয়মটা সহজ, আগে ভাগ আর গুণের কাজ, তারপর যোগ আর বিয়োগ। তো বডমাস নিয়ম অনুযায়ী আমরা এগোব। প্রথমে ভাগের কাজ। 12কে 6 দিয়ে ভাগ করলে হয় 2। তাহলে সমীকরণটা হয়ে গেল 2 বিয়োগ 3 গুণ 2 যোগ 8। এবার গুণের পালা। 3কে 2 দিয়ে গুণ করলে হয় 6। তাহলে এখন কি দাঁড়ালো? 2 বিয়োগ 6 যোগ 8। দেখুন কতটা সহজ হয়ে গেল। এখন তো শুধু যোগ আর বিয়োগ বাকি। আমরা প্রশ্ন বাম দিক থেকে পরপর করে যাব। প্রথমে 2 থেকে 6 বাদ দিলে কত হয়? -4। তাহলে আমাদের হাতে রইল -4 যোগ 8। আর সবশেষে -4-এর সাথে 8 যোগ করলে উত্তরটা কি হবে? একদম ঠিক, 4। এটাই আমাদের ফাইনাল আনসার। চলুন তো একবার অপশনগুলো দেখে নিই। হ্যাঁ, অপশন বিতে উত্তর 4 দেওয়া আছে। তার মানে এটাও আমরা একদম সঠিকভাবে সমাধান করে ফেলেছি। দারুণ! তো আমরা 2 রকমের দুটো পাজল সলভ করলাম, আর তার পেছনের লজিকগুলো এখন আমাদের কাছে পরিষ্কার। এবার তাহলে এই নতুন শেখা স্কিলগুলো একটু পরীক্ষা করার পালা, তাই না? এই দেখুন স্ক্রিনে প্রশ্ন নম্বর 65। এটাও কিন্তু ওই চিহ্ন বদলে ফেলার মতোই একটা পাজল। নিয়মগুলো একই থাকবে, শুধু সংখ্যাগুলো আলাদা। এর সমাধানটা কি হতে পারে? যে লজিকগুলো আমরা আজ শিখলাম সেগুলো ব্যবহার করলেই কিন্তু উত্তরটা বেরিয়ে আসবে। আচ্ছা, আজকের মতো এখানেই শেষ করছি। এরপর আমরা কোন টপিক নিয়ে এমনভাবে আলোচনা করতে পারি সেটা অবশ্যই জানাবেন। নমস্কার, আজ আমরা রিজনিংয়ের কিছু ক্লাসিক পজল নিয়ে বসব। আর শুধু সমাধানই নয়, এগুলো সমাধান করার পেছনের কৌশলগুলো শিখে নেব, যাতে এই ধরনের সমস্যা সামনে এলে আর কঠিন না মনে হয়। তো চলুন তাহলে ছাপিয়ে পড়া যাক। প্রথমে আমরা কিছু সাংকেতিক গণিতের মানে বুঝব, তারপর একটা লুকানো প্যাটার্ন খুঁজে বের করার চেষ্টা করব। এরপর একটা বেশ জটিল ফ্যামিলি ট্রি বা বংশলতিকার জট ছাড়াব, আর সবশেষে জেতার জন্য কিছু মূল কৌশল জেনে নেব। এই যে দেখুন, এটাই আমাদের আজকের আলোচনার মূল উৎস, একটা সাধারণ অ্যাপটিটিউড টেস্টের প্রশ্নপত্র, যেটা আমাদের যুক্তির ধার পরীক্ষা করার জন্যই তৈরি করা হয়েছে। চলুন আমাদের প্রথম চ্যালেঞ্জটা দেখা যাক, আর বুঝব এটা কিভাবে কাজ করে। পুরো ব্যাপারটাই কিন্তু দাঁড়িয়ে আছে একটা জিনিসের উপর, আর সেটা হলো সাবস্টিটিউশন, বা একটার বদলে আরেকটা বসানো। এই ধরনের বেশিরভাগ সমস্যা সমাধানের জন্য একটা খুব সহজ, সোজাসাপটা 3 ধাপের পদ্ধতি আছে। আচ্ছা, এবার ওই পদ্ধতিটা সরাসরি প্রথম প্রশ্নে কাজে লাগাই। দেখুন, প্রত্যেকটা চিহ্নকে তার আসল মানে দিয়ে খুব সাবধানে পাল্টে নিতে হবে।
তারপর তো বডমাস নিয়ম আছেই। তো নিয়ম অনুযায়ী প্রথমে ভাগ আর গুণের কাজ। 12কে 6 দিয়ে ভাগ করলে হয় 2, আর 3কে 2 দিয়ে গুণ করলে হয় 6। তাহলে সমীকরণটা কি দাঁড়ালো? 2 বিয়োগ 6 যোগ 8। আর সমাধান করলে উত্তর আসছে 4। একদম সহজ। একই পদ্ধতি ব্যবহার করে আমরা কিন্তু পরের প্রশ্নগুলো খুব তাড়াতাড়ি সমাধান করে ফেলতে পারি। যেমন ধরুন 62 নম্বর প্রশ্নটা। এখানে n মানে যোগ, l মানে ভাগ, p মানে গুণ আর m মানে বিয়োগ। চিহ্নগুলো যদি আমরা বসিয়ে দিই তাহলে বিওডি এমএস নিয়ম মেনে সমাধান করলে উত্তর আসবে 216। ঠিক একইভাবে 63 নম্বর প্রশ্নের উত্তর হয় 478। এখানেও দেখুন প্রতীকগুলো বদলে গেছে, কিন্তু আমাদের মূল কৌশলটা কিন্তু একই আছে। 64 নম্বর প্রশ্নে আর মানে ভাগ, এস মানে গুণ, কিউ মানে বিয়োগ আর পি মানে যোগ। চিহ্নগুলো ঠিকঠাকভাবে বসিয়ে সমাধান করলেই উত্তর আসছে 10। আর পরের প্রশ্নটার উত্তর হয় 3/2। আসল কথা হলো নিয়মগুলো মন দিয়ে অনুসরণ করতে হবে। এই শেষ সমস্যাগুলোতেও যুক্তিটা কিন্তু একই। 66 নম্বর প্রশ্নে অক্ষরগুলোকে সঠিক চিহ্ন দিয়ে পাল্টে নিলেই উত্তর আসছে 258। 67 নম্বর প্রশ্নটা একটু অন্যরকম, তাই না? এখানে 2 আর 3 সংখ্যা দুটোকে একে অপরের সাথে বদল করতে বলা হয়েছে। তো সেই নিয়মটা মেনে চললে উত্তর দাঁড়ায় 41। কিন্তু তখন কি হবে যখন এই চিহ্নগুলোর কোনো নির্দিষ্ট মানেই নেই? এই সমস্যাটা কিন্তু আগেরগুলোর থেকে একদম আলাদা। এখানে এই তারকা চিহ্নটা কোনো একটা নির্দিষ্ট গাণিতিক চিহ্ন নয়, বরং এর পেছনে একটা লুকানো প্যাটার্ন বা নিয়ম কাজ করছে। চলুন এই টেবিলটা দিয়ে ব্যাপারটা একটু সহজ করে বুঝি। এখানকার প্যাটার্নটা হলো সংখ্যা দুটোকে গুণ করে তার সাথে আরেকটা সংখ্যা যোগ করা হচ্ছে। প্রথমবার গুণফলের সাথে যোগ করা হয়েছে 58, পরের বার যোগ হয়েছে 88, মানে 58 থেকে 30 বেশি। আর এই যে বৃদ্ধিটা মানে 30, তারপর 32, এটাও কিন্তু একটা নিয়ম মেনে বাড়ছে। তার মানে পরের বার 88-র সাথে 32 যোগ হবে, অর্থাৎ গুণফলের সাথে আমাদের মোট 120 যোগ করতে হবে। সুতরাং আসল ব্যাপারটাই হলো এই লুকানো নিয়মটা ধরে ফেলা। একবার ধরে ফেলতে পারলেই সমাধান সোজা। 6 আর 7-এর গুণফল হল 42, আর তার সাথে 120 যোগ করলেই আমরা আমাদের উত্তর পেয়ে যাচ্ছি 162। বেশ, এবার চলুন আমাদের শেষ ধাঁধাটার দিকে এগোনো যাক। এটার জন্য আমাদের একটা ডায়াগ্রাম বা ছবি এঁকে নিলে খুব সুবিধা হবে। এখানে আমাদের একটা পরিবারের সম্পর্কের ব্যাপারে কিছু তথ্য দেওয়া হয়েছে, কিন্তু ভালো করে পড়লেই বোঝা যাবে এখানে একটু সমালোচকের চোখে দেখতে হবে। প্রথম আর সবচেয়ে বড় সমস্যাটা দেখুন। একটা সূত্র বলছে ডি একজন পুরুষ, আবার আরেকটা সূত্র বলছে ডি একজন ঠাকুমা। এটা তো একেবারেই অসম্ভব। একজন ঠাকুমা অবশ্যই মহিলা হবেন। তাই আমরা ধরে নেব যে প্রথম তথ্যটা ভুল, আর সেই অনুযায়ী আমরা এগোব। আসলে এই ধাঁধায় একাধিক ভুল আছে। এখান থেকে শেখার বিষয় হলো পরীক্ষার প্রশ্নেও কিন্তু এমন ভুল থাকতেই পারে। আমাদের কাজ হলো এই অসঙ্গতিগুলো চট করে ধরে ফেলা, আর ধরে নিতে হবে যে এটা হয়তো টাইপিংয়ের ভুল। তাই সবচেয়ে যৌক্তিক রাস্তাটা বেছে নিয়ে সমাধান করতে হবে। আমরা আপাতত ডি আর আই এর চাচাতো ভাই হওয়ার তথ্যটা বাদ দিয়ে এগোব। তো ভুলগুলো ঠিক করার পর পরিবারের ছবিটা মোটামুটি এই রকম দাঁড়াচ্ছে। ই আর ডি হলেন ঠাকুরদা ঠাকুরমা, এ আর সি তাদের 2 ছেলে, আর এইচ আর আই হল এ আর বি এর ছেলেমেয়ে। এবার কিন্তু প্রশ্নগুলোর উত্তর দেওয়াটা অনেক সহজ হয়ে গেল। আমাদের বানানো বংশলতিকা অনুযায়ী জি এর স্বামী হল সি, আর এ হল সি এর ভাই। তার মানে এ হল জি এর দেওর বা ভাসুর। আমাদের চার্টটা একবার দেখলেই পরিষ্কার বোঝা যাচ্ছে যে ডি হলেন মা আর সি তার সন্তান। সুতরাং সি হল ডি এর ছেলে। এ তো আর ডি যেহেতু 2 ভাইয়ের বাবা মা, তাহলে বোঝাই যাচ্ছে যে তাদের সম্পর্ক হল স্বামী স্ত্রীর। যেহেতু আই হল সি এর ভাই এর সন্তান, তাই সম্পর্ক অনুযায়ী সি হল আয়ের কাকা। আর একদম শেষে আমাদের তৈরি করা ফ্যামিলি ট্রি অনুযায়ী এইচ হল এর সন্তান। তাই যে অপশনগুলো দেওয়া আছে তার মধ্যে ছেলে উত্তরটাই সবচেয়ে যৌক্তিক। তাহলে পুরো আলোচনা থেকে আমরা ঠিক কি শিখলাম? চলুন মূল কৌশলগুলো এক ঝলকে আবার দেখে নেওয়া যাক। আর এই স্লাইডটা দারুণভাবে আমাদের পুরো আলোচনার সারমর্মটা তুলে ধরছে। মানে চিহ্ন পাল্টানোর সময় মেথডিক্যাল হতে হবে, জটিল তথ্যের ছবি এঁকে নিতে হবে, লুকানো প্যাটার্ন খুঁজতে হবে, আর সবসময় অসঙ্গতি বা ভুলের জন্য চোখ কান খোলা রাখতে হবে। এই কৌশলগুলো একবার আয়ত্ত করে ফেলতে পারলে যে কোনো কঠিন পরীক্ষায় কিন্তু একটা সমাধানযোগ্য ধাঁধা বলে মনে হবে। আচ্ছা, এরপর কোন ধরনের লজিক পজল নিয়ে আলোচনা করলে ভালো হয় সেটা কিন্তু আমাদের জানাতে পারেন। কখনো কি এমন ধাঁধার সামনে পড়েছেন যা দেখে মনে হয়েছে এ তো অসম্ভব,
আচ্ছা, আজ আমরা ঠিক সেই রকমই কিছু জটিল ধাঁধার জট খুলতে চলেছি ৭৫ থেকে ৯০ নম্বর প্রশ্নগুলো। আর এটা কিন্তু শুধু পরীক্ষার প্রস্তুতি না, বরং এটা আপনার ব্রেনের জন্য একটা মাস্টার ক্লাস, যেখানে আমরা শিখব কিভাবে নতুন করে ভাবতে হয়। তো চলুন এই চ্যালেঞ্জটা একসঙ্গেই নেওয়া যাক। তো আমরা ধাপে ধাপে এগোব। প্রথমে দেখব পারিবারিক সম্পর্কের জট, তারপর ডায়াগ্রামের পাঠোদ্ধার, আর শেষে ছবির অমিল খুঁজে বের করা। ভাবা যায় প্রত্যেকটা ধাপ আপনার যুক্তির টুলকিটে একটা করে নতুন অস্ত্র যোগ করবে। তাহলে আর দেরি কিসের? চলুন প্রথম চ্যালেঞ্জের জন্য তৈরি হয়ে যায়। আচ্ছা, আমাদের প্রথম চ্যালেঞ্জটা কিন্তু বেশ মজার। একটা পারিবারিক সম্পর্কের ধাঁধা। তবে এখানে উত্তর খোঁজার আগে প্রশ্নটাকেই ভালো করে বুঝতে হবে, কারণ আসল রহস্যটা কিন্তু ওখানেই লুকিয়ে আছে। আচ্ছা, তাহলে সূত্রগুলো এক এক করে দেখা যাক কেমন। প্রথম সূত্র বলছে ডি একজন পুরুষ, ওকে, কিন্তু পরের সূত্রেই বলা হচ্ছে ডি নাকি এইচ আর আই এর ঠাকুমা বা দিদিমা। মানে একজন পুরুষ আবার ঠাকুমা বা দিদিমা হন কি করে? এখানেই তো একটা বিরাট গরমিল। এখানেই কিন্তু শেষ না। দেখুন, সি কে একবার বলা হচ্ছে বি এর ছেলে, আবার ই এরও ছেলে। এটাও তো সম্ভব না, কারণ বি তো এ এর স্ত্রী। দেখছেন তো ব্যাপারটা? তথ্যের মধ্যেই কিন্তু একটা বড়সড় গণ্ডগোল রয়েছে। তাহলে এখান থেকে আমরা কি শিখলাম? দেখুন, ধাঁধা সমাধানের প্রথম ধাপই হলো তথ্যটা ঠিক কিনা সেটা যাচাই করা। যখন ভিত্তিটাই ভুল, মানে যে ডেটা দেওয়া হয়েছে সেটাই গণ্ডগোলের, তখন তো তার উপর কোনো সঠিক সিদ্ধান্ত দাঁড় করানো যায় না, তাই না? তাই এই ক্ষেত্রে সবচেয়ে লজিক্যাল উত্তর হলো যে তথ্য দেওয়া আছে সেটার ভিত্তিতে ৭৫ নম্বর প্রশ্নের কোনো সমাধানই সম্ভব না। আর এই ভুলটা ধরতে পারা, এটাও কিন্তু একটা বড় দক্ষতা। আচ্ছা, আগের ধাঁধাটা তো ছিল শব্দ নিয়ে। এবার চলুন একটু ছবির দুনিয়ায় ঢোকা যাক। দেখব একটা ভেন ডায়াগ্রামের মতো চিত্র থেকে আমরা ঠিক কতটা তথ্য বের করে আনতে পারি। এই ডায়াগ্রামটা একটু দেখুন। এখানে একটা ত্রিভুজ, একটা বৃত্ত আর একটা আয়তক্ষেত্র, মানে তিনটা শেপ একে অপরের ওপর বসে আছে, আর তাদের বিভিন্ন অংশে কিছু সংখ্যা দেয়া আছে। আমাদের কাজটা হবে অনেকটা গোয়েন্দার মতো, প্রশ্ন অনুযায়ী সঠিক সংখ্যাটাকে খুঁজে বের করা, কারণ প্রত্যেকটা অংশের কিন্তু একটা আলাদা মানে আছে। চলুন তো সেগুলো এক এক করে বিশ্লেষণ করা যাক। এখানে দেখুন, আসল খেলাটা কিন্তু শব্দ নিয়ে। ৭৬ নম্বর প্রশ্নটা কি চাইছে? সবগুলো চিত্রের মধ্যে থাকা সংখ্যা, মানে একদম সেন্টারে যেটা আছে ৩। কিন্তু ৭৮ নম্বর প্রশ্নে চলে আসুন, কিওয়ার্ডটা খেয়াল করুন, শুধুমাত্র। শুধুমাত্র ত্রিভুজের মধ্যে কোনটা আছে? ৫। ঠিক একইভাবে ৮৯ নম্বরে শুধুমাত্র আয়তক্ষেত্রের মধ্যে আছে ৮। দেখছেন এই ছোট্ট ছোট্ট শব্দগুলো কিভাবে পুরো উত্তরটাই পাল্টে দিচ্ছে? এটাই হলো মনোযোগ দিয়ে পড়ার আসল গুরুত্ব। ছবি তো অনেক হলো, এবার আবার একটু শব্দে ফেরা যাক। এই সেকশনে আমাদের কাজটা বেশ চেনা। শব্দগুলোকে ডিকশনারি বা অভিধানের ক্রমানুযায়ী সাজানো। কাজটা শুনতে সহজ মনে হলেও এর পেছনে কিন্তু একটা নিখুঁত পদ্ধতি আছে। চলুন সেটাই জেনে নেওয়া যাক। এই পদ্ধতিটা কিন্তু একদম সহজ। ভাবুন তো, দুটো শব্দের প্রথম অক্ষরটা তুলনা করছেন। যদি মিলে যায় তাহলে পরের অক্ষরে যান, সেটা যদি মিলে যায় তাহলে তার পরেরটা। যতক্ষণ না কোনো অমিল পাচ্ছেন ততক্ষণ আপনাকে এগোতে হবে। আর বিশ্বাস করুন, এই একটা সাধারণ নিয়মে কিন্তু আমাদের পরের ৫টা প্রশ্নের সমাধান করে দেবে। তো আগের স্লাইডের ওই পদ্ধতিটা ব্যবহার করেই কিন্তু আমরা এই উত্তরগুলো পেয়েছি। যেমন ধরুন ৮৫ নম্বর প্রশ্নটা। রেসপন্সিবল শব্দটা শেষে আসবে, কারণ এর প্রথম অক্ষর আর, যা বাকি শব্দগুলোর প্রথম অক্ষরের থেকে বর্ণমালায় অনেক পরে আসে। ব্যাস, এভাবেই প্রত্যেকটা প্রশ্নের উত্তর অক্ষর ধরে ধরে তুলনা করে বের করা হয়েছে। আচ্ছা, এবার আমাদের শেষ আর সবচেয়ে মজার সেকশনে চলে এসেছি, চিত্রভিত্তিক যুক্তি বা স্পট দ্য ডিফারেন্স। এখানে কোনো শব্দ বা সংখ্যা নেই, আছে শুধু ছবি। আর আমাদের কাজ গোয়েন্দার মতো করে ৩টি ছবির মধ্যে মিল খুঁজে বের করা, আর কোনটা আলাদা সেটাকে ধরে ফেলা। স্ক্রিনে দেখুন ৮৬ আর ৮৭ নম্বর প্রশ্ন। ছবিগুলোর দিকে ভালো করে তাকান। প্রত্যেকটা সেটে ৪টে করে ছবি আছে, তাই না? এর মধ্যে ৩টের মধ্যে একটা সাধারণ নিয়ম বা মিল আছে, কিন্তু একটা ছবি সেই নিয়মটা মানছে না। একটু ভাবুন তো, কোনটা হতে পারে সেই আলাদা ছবিটা? দেখলেন তো নিয়মটা আসলে কত সহজ।
৮৬ নম্বর প্রশ্নে দেখুন, প্রথম 3টে ছবিতে লাইনগুলো সমান্তরাল মানে প্যারালাল, কিন্তু 4 নম্বর ছবিতে লাইন দুটো একে অপরকে কেটে দিয়েছে। ব্যাস, উত্তর হল ডি। আর ৮৭ নম্বর প্রশ্নে 3টে ত্রিভুজ আর একটা বর্গক্ষেত্র। এটা তো আরও সোজা, খুব সহজেই বোঝা যাচ্ছে আলাদা কোনটা। এবার ৮৮ নম্বর প্রশ্নটা দেখা যাক। এখানে 4টি তীর আছে। প্রথম নজরে কিন্তু সবগুলোকে একই রকম মনে হতে পারে, কিন্তু এদের মধ্যে একটা খুব সূক্ষ্ম পার্থক্য আছে। ভালো করে দেখুন তো কোনটা বাকিদের থেকে আলাদা আর কেন। তাহলে রহস্যটা কি ছিল? পার্থক্যটা হলো তীরের ডিরেকশন বাদিকে। দেখুন, প্রথম 3টে তীরই কিন্তু একমুখী, মানে একদিকেই যেতে পারে, কিন্তু 4 নম্বর তীরটা মানে ডি 2 দিকেই যেতে পারে। এটা একটা দ্বিমুখী তীর, আর এটাই কিন্তু ওকে বাকিদের থেকে আলাদা করে দিয়েছে। 89 নম্বর প্রশ্নটা কিন্তু বেশ ট্রিকি। ছবিগুলোর দিকে একটু মন দিয়ে দেখুন। আপনারা কি কোনো আলাদা ছবি খুঁজে পাচ্ছেন, নাকি এদের মধ্যে অন্য কোনো গোপন সম্পর্ক লুকিয়ে আছে? একটু সময় নিয়ে ভাবুন তো। আর এখানে কিন্তু আসল টুইস্ট। এটা আর একটা দারুণ উদাহরণ যেখানে সমস্যাটা উত্তরে না, বরং প্রশ্নটার মধ্যেই আছে। আপনি যদি ছবিগুলোকে 90 ডিগ্রি করে ঘোরান তাহলে দেখবেন 4টে ছবি আসলে একই জিনিস, একটা আরেকটার রোটেটেড ভার্সন। তাই এখানে কোনো ছবি আলাদা নয়। সুতরাং এই প্রশ্নেরও কোনো নির্দিষ্ট উত্তর দেওয়া সম্ভব না। আমরা আমাদের এই ধাঁধার সফরের একদম শেষে চলে এসেছি। শেষ প্রশ্ন 90 নম্বর। এই গ্রেডগুলোর দিকে মন দিন। প্রত্যেকটা বক্সে কিছু প্রতীক বা সিম্বল আছে। পারবেন কি অমিলটা খুঁজে বের করতে? এই ধাঁধার সমাধানটা কিন্তু বেশ সূক্ষ্ম, মানে একটু খেয়াল করে দেখতে হবে। প্রত্যেকটা অপশনে মাঝের যে বর্গক্ষেত্রটা আছে তার চারপাশের প্রতীকগুলোর দিকে তাকান। বি, সি আর ডিতে দেখুন, সেখানে প্রতিবেশী হিসেবে একটা যোগ, একটা বিয়োগ আর একটা গুণ চিহ্ন আছে, মানে 3টে আলাদা চিহ্ন। কিন্তু শুধু এ অপশনটাতে দেখুন, প্রতিবেশী হিসেবে একটা যোগ আর 2টো বিয়োগ চিহ্ন আছে, আর এই ছোট পার্থক্যটাই কিন্তু একে বাকিদের থেকে আলাদা করে দিয়েছে। তো এতগুলো ধাঁধার সমাধান করার পর আমরা আসলে কি শিখলাম? চলুন, যে কৌশলগুলো আমরা শিখলাম সেগুলোকে একবার ঝালিয়ে নেওয়া যাক। এগুলো আপনার লজিক বা যুক্তির টুলকিটকে আরও অনেক বেশি শক্তিশালী করে তুলবে। আর মনে রাখবেন, এই কৌশলগুলো কিন্তু শুধু পরীক্ষার হলের জন্য না, এগুলো জীবনের যে কোনো লজিক্যাল সমস্যার সমাধানের চাবিকাঠি। ডেটা ভ্যালিডেট করা বা তথ্য যাচাই করা, খুঁটিয়ে পড়া, সিস্টেম্যাটিকলি বা ধাপে ধাপে ভাবা, আর সবকিছুর পেছনে আসল নিয়মটা খুঁজে বের করা, এই 4টে হলো আপনার যুক্তির টুল কিটের সবচেয়ে পাওয়ারফুল অস্ত্র। আচ্ছা, শেষ করার আগে একটা প্রশ্ন রেখে যাই। এই যে আমরা তথ্য যাচাই করা, প্যাটার্ন খুঁজে বের করা আর খুঁটিয়ে পড়ার মতো দক্ষতাগুলো শিখলাম, এগুলোকে পরীক্ষার খাতা বা পাজল সলভিংয়ের বাইরে আমাদের রোজকার জীবনে কোনো সিদ্ধান্ত নেওয়ার সময় বা কোনো সমস্যা সমাধানের ক্ষেত্রে আর কিভাবে কাজে লাগানো যেতে পারে? উত্তরটা কিন্তু আপনারাই খুঁজে বের করবেন।